নমস্কার। অ্যান্টন চেকাভের বিখ্যাত নাটক দ্য প্রপোজালের বাংলা রূপান্তর করেছেন শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তাঁরই অনুপ্রেরণায় আমাদের আজকের পরিবেশনা প্রস্তাব। নাটকের শুরুতেই আছেন বয়স্কা জমিদার গিন্নি ইন্দিরা চৌধুরী। তারপরেই আসছেন ইন্দিরা দেবীর তরুণী কন্যা রমা চৌধুরী। তিনি প্রখরা এবং জেদি। নাটক শুরু হচ্ছে ইন্দিরা দেবীর বৈঠকখানায়। ধুতি পাঞ্জাবি চাদরে ঝকঝকে হয়ে পাশের গ্রামের তরুণ জমিদার প্রাণগোপাল মিত্র প্রবেশ করছেন। তিনি এমনিতে বেশ ভালো লোক, কিন্তু একটু সন্দেহ বাতিগ্রস্ত এবং নার্ভাস প্রকৃতির। বয়স্ক ইন্দিরা প্রাণগোপালকে অভ্যর্থনা জানাচ্ছেন। আরে আরে, এ কি শ্রীমান প্রাণগোপাল মিত্র যে? থাক থাক বাবা, আর প্রণাম করতে হবে না। দেখো দেখি কাণ্ড। আহা, থাক থাক। তা ভালো আছো তো বাবা? হ্যাঁ, ভালো আছি মাসিমা। আপনি ভালো আছেন তো? আর বাবা, আমার থাকা আর না থাকা এই আছে একরকম। আর কি, বসো বাবা বসো। তুমি তো একেবারে ভুলেই গেছো আমাদের। হ্যাঁ, কতদিন পরে বলো এলে দেখিনি। তা আমাদের বাড়িতে আসতে তুমি তো সেজে গুজে এসেছো কেন বাবা? পাঞ্জাবি গায়ে চাদর, কোথাও বেরোচ্ছিলে নাকি? না, মানে এই আপনার সাথেই তো দেখা করতে এলাম মাসিমা। আমার সঙ্গে? তা তো সেজে গুজে কেন বাবা, যেন বিজয় প্রণাম করতে এলে? না মানে মানে ইয়ে আপনাকে একটা ওই জরুরি কথা বলতে এসেছি। এই দাঁড়ান, খুব নার্ভাস লাগছে, একটু জল খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ বাবা, জল খাও জল খাও। বেটা নিশ্চয়ই টাকা ধার করতে এসেছে। টাকা দেব না ঘন্টা? তা হ্যাঁ বাবা, কি বলছিলে বাবা পানু? দেখুন মাসিমা, কিছু মনে করবেন না। মানে এই আমার অবস্থা দেখছেন তো, আপনি আমাকে বাঁচান মাসিমা। অবশ্য আপনিই বা কেন বাঁচাবেন? আর আমিই বা বলবোই বা কোন অধিকারে? আহা আহা, তো তুমি এমন বারবার ঢোক গিলছো কেন বাবা? কুণ্ঠাবোধ না করে যা বলার বলেই ফেলো। এতে প্রাণগোপালের কুণ্ঠাবোধ কমল না যদিও, তবুও আমতা আমতা করে ঢোক গিলে লজ্জায় রাঙা হয়ে গিয়ে তিনি বলেই বসলেন, ওই যে আমার মেয়ে, এই তরি আপনার মেয়ে রমা রমা, এই ওর সাথে আমার বিয়ে দেবেন? না মানে যদি আপনার আপত্তি। থাক বাবা থাক, আর বলতে হবে না। আমি খুব খুশি হয়েছি। তা খুশি কি বলছি, আনন্দিত উৎফুল্লিত সচকিত এই সব হয়েছি। আমার অনেক দিনের শখ বাবা, জানো। আমি চিরকাল তোমাকে নিজের ছেলের মতো দেখে এসেছি। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। আশীর্বাদ কি বলছি, শুভেচ্ছা শুভাশীষ শুভকামনা শুভকাঙ্ক্ষা এই সব করছি। দাঁড়াও বাবা দাঁড়াও, আমি এক্ষুনি চৌধুরী বংশের একমাত্র সলতে আমার হতভাগী মেয়েকে ডেকে পাঠাচ্ছি। তা মাসিমা, রমার নিজের কোনো আপত্তি হবে না তো? আপত্তি বলো কি যে বাবা, বিয়ের জন্য মেয়েটা একেবারে হন্যে হয়ে আছে। তার অবস্থাটা যাকে বলে এখন, সেই হাহুতাস দক্ষিণা বাতাস দীর্ঘশ্বাস হাসপাস এই এলো বলে। রমা রমা, কোথায় যে গেল মেয়েটা, বলি ও খুকি। এই এখন জ্যৈষ্ঠী মাস, অথচ কি শীত করছে। এ কি দারুণ কাঁপছি রে বাবা, যেন ঘণ্টাখানেক বাদেই আমার পরীক্ষা। আসল কথাটা হচ্ছে, এই মনটাকে ঠিক করে ফেলতে হবে, তা না হলে এই জীবনে আমার আর বিয়ের আশা নেই। আচ্ছা, রমা তো ঘরকন্যার কাজ ভালোই জানে, আর দেখতে শুনতেও বেশ মন্দ নয়। তবে কি বেশি আর চাই আমার? বিয়ে না করলে আমি বাঁচব না। প্রথমত বয়সটা অলরেডি 35 হলো, যাকে বলে একেবারে ক্রিটিক্যাল এজ। দ্বিতীয়ত যাকে ভালো বাংলায় বলে একটা শান্তিপূর্ণ নিয়মিত জীবন দরকার। আমার আবার ওই প্যালপিটেশনের রোগ আছে, যখন তখন উত্তেজিত হয়ে যা তা বলে ফেলি। এই তো আমার এই ঠোঁটটা কি ভীষণ কাঁপছে, এই চোখের পাতাটা
কেমন পির 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 করছে। অন্দরমহল থেকে রমার প্রবেশ। ওমা, আপনি? ওই জন্য মা বললেন যে দেখ গে খুকি, বাইরের ঘরে কে এসেছে। তা কেমন আছেন প্রাণগোপাল বাবু? হে, আপনি কেমন আছেন? ভালো। তা এতদিন বাদে হঠাৎ ও কি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, চা খাবেন তো? না না না, থাক, আমি এইমাত্রই চা খেয়ে আসছি। তাতে কি হয়েছে? ইস, আপনি আজকে যা সেজে এসেছেন, হ্যাঁ, গায়ে পাঞ্জাবি, কাঁধে চাদর, আপনাকে কিন্তু আজ খুব সুন্দর দেখাচ্ছে জানেন। এই সত্যি বলুন তো, আমাদের বাড়িতে এত সেজে গুজে কি ব্যাপার? ইয়ে মানে জানেন, আমার কথা শুনে আপনি হয়তো খুব মানে খুব অবাক হয়ে যাবেন, হয়তো খুব চটে উঠবেন। এই কি শীতটাই না পড়েছে রে বাবা। আরে কি হয়েছে বলুন না। এই দেখুন, আমি খুব সংক্ষেপে বলছি। এই আপনি তো জানেনই আমাদের ফ্যামিলির সাথে আপনাদের ফ্যামিলির ছোটবেলা থেকেই একটা ঘনিষ্ঠতা। আমার কাকিমা স্বর্গীয় ভীমা ভবানী দেবী আর কাকা স্বর্গীয় চন্দ্রশেখর মিত্র, মানে আমার যা কিছু বিষয় আশয় সব কিছুই তো ওদের থেকেই এই উত্তরাধিকার সূত্রে পাওয়া। তা ওরা আপনার মা বাবাকে খুব শ্রদ্ধা ভালোবাসা করতেন। হ্যাঁ, তা ঠিক। তাছাড়া আপনি তো জানেনই যে আমার ওই উপর জমিনের মূলর ক্ষেতগুলো আপনার ওই নিচু জমিনের শসা ক্ষেতগুলোর একেবারে গায়ে গায়ে। কি? হ্যাঁ, এ থেকেই বুঝবেন। এই দেখুন, কথার মাঝখানে কথা বলছি বলে কিছু মনে করবেন না। হ্যাঁ, না মানে আপনি বললেন না আমার উপর জমিনের মূলর ক্ষেত, তা ওটা কি আপনার নাকি? এই হ্যাঁ, আমারই তো। কি আশ্চর্য, এতদিন তো সেটা জানতাম না। ওগুলো আপনার আবার কেমন করে হলো? এই কেমন করে? এ আবার কেমন কথা? আমি তো সেই উপর জমিনের ক্ষেতগুলোর কথা বলছি, যার পাশ দিয়ে সোজা রামনগরের রাস্তা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, ওইগুলো তো আমাদের। এই দেখুন না, আপনি গুলিয়ে ফেলছেন। ওই জ্ঞান হওয়া পর্যন্ত দেখে আসছি যে এই জমিগুলো আমাদেরই। বিশ্বাস হচ্ছে না? আপনি দলিলপত্র দেখবেন, দেখলেই সব বুঝতে পারবেন। ওই উপর জমিনের ক্ষেতগুলো নিয়ে অবশ্য এক সময় খুব লেঠালেঠি গেছে, কিন্তু এখন তো এ তল্লাটে সবাই জানে যে জমিগুলো আমার। হ্যাঁ, কি? আচ্ছা আচ্ছা, বেশ তো ফালতু তর্ক করে লাভ কি বলুন। এই দেখুন না, আমার ওই কাকিমার ঠাকুমা আপনার প্রপিতামহের চাষিদের কিছুদিনের জন্য ওই জমিগুলো ভোগ দখল করতে দিয়েছিলেন। তার বদলে আপনার প্রপিতামহের চাষিদের আমার ওই কাকিমার ঠাকুমাকে 4 পাজা করে ইট তৈরি করে দিতে হতো। ইট? কি সব যাতা বলছেন আপনি? আর ওই ক্রমাগত 40 বছর ধরে ভোগ দখল করার ফলে আপনার প্রপিতামহের চাষিরা ধরে নিয়েছিল যে জমিগুলো ওদেরই। কি বলছেনটা কি এসব? আমার ঠাকুরদার বাবা আর ঠাকুরদার ঠাকুরদা মিলে জমিগুলোকে রামনগরের রাস্তা অবধি বাড়িয়ে গেছেন, আর এ নিয়ে না একদম ফালতু তর্ক করার কোনো মানে হয় না। এই কিন্তু আমি নয় আপনাকে দলিলপত্র দেখাবো, এই তাহলে হবে তো? দলিল? এতে আবার দলিল কিসের? 300 বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছি, আর আপনি কিনা হঠাৎ বলে বসলেন জমিগুলো নাকি আমাদের নয়, আপনার। আশ্চর্য। অবশ্যই জমিগুলোর দামই বা কত হবে? ওই বড় জোর 1025 টাকা। কিন্তু ব্যাপারটা কি জানেন, অন্যায়কে আমি একদম দু চোখে দেখতে পারি না। ওপর মহল আর নিচের মহলের জমির অধিকার নিয়ে বাঘ বিতণ্ডা তুঙ্গে উঠেছে। কেউই কারো কাছে হার মানতে রাজি নয়। ওসব কাকিমা ঠাকুমা ঠাকুরদার মাথা মুন্ডু আমি কিচ্ছু জানি না, জমিগুলো আমাদের, ব্যাস। আপনি এখানে বসে দিন ভর বকবক করুন, আমি সাফ বলে দিচ্ছি, হ্যাঁ,
ওই মূলোর ক্ষেতগুলো আমাদের, আর আমরা কারোর জিনিস নিতেও চাই না, আর কাউকে আমাদের জিনিস দিতেও চাই না। কিন্তু ওই জমিগুলো আপনার চাই? হ্যাঁ, আমার একটা প্রিন্সিপাল আছে কি না, তাই দেখবেন ওসব জমি আমি আপনার নামে লিখে দেবো। কি? হ্যাঁ, আমার নামে লিখে দেবেন? আমি ওগুলো আপনার নামে লিখে দেব? ছি ছি ছি, এই সেদিনও তো আপনার জমিতে চাষ হচ্ছে না বলে আমরা 2 হালের বলদ ধার দিলাম। ওসব কথা বেমালুম ভুলে বসে আছেন, উল্টে এমন ভাব দেখাচ্ছেন যেন জমিটুকু আপনি আমাদের লিখে দিলে তবেই আমরা সারা বছর খেয়ে পরে বাঁচবো। সব কিছুর একটা সীমা আছে কিন্তু। এই আমারও কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। তবে রে পাজি কোথাকার, আজই গোমস্তা পাঠাচ্ছি জমিগুলোকে তদারক করাতে। লোক লাগিয়ে ওই সব জমিতে বেড়া দেওয়াবো আজ। আর ওই বেড়ার বাঁশ দিয়ে আমি গোমস্তার পিঠে ভাঙবো, যদি না ভাঙি তো বলেছি কি। খবরদার, একদম চেঁচাবেন না, এটা চেঁচাবার জায়গা নয়। চেঁচাতে হয় নিজের বাড়ি গিয়ে চেঁচান। এই আচমকা বুক ধরফর আরম্ভ হয়ে গেল, বুঝলেন? নাহলে চেঁচানো আমার অভ্যেস নয়। আচ্ছা, উপর জমিনের ক্ষেতগুলো আমাদের। অন্দরমহল থেকে ইন্দিরা চৌধুরীর প্রবেশ। এই রে, ঝগড়া শুরু হয়ে গেল আবার। তা কি ব্যাপার বলো তো, এত চেঁচামেচি করে কি হচ্ছে নাকি তোমাদের? মা, ওকে বলে দাও তো, ওপর জমিনের ওই মূলোর ক্ষেতগুলো সব আমাদের নাকি ওদের? ও আচ্ছা, এই কথা। হ্যাঁ। তা কি করে হবে? তা কি করে হবে কাকিমা, একটু বিবেচনা করুন। ঝগড়ায় তো রমার কাছে এঁটে উঠতে পারলেন না প্রাণগোপাল, তাই অবশেষে ইন্দিরা দেবীকেই বললেন, এই শুনুন, আমার কাকিমার ঠাকুমা জমিগুলো আপনার প্রপিতামহের চাষিদের কিছুদিন ভোগ করার জন্য দিয়েছিল, কিন্তু 40 বছর ধরে ওই জমি ব্যবহার করার পর ওরা নিজের জমি মনে করে জবরদখল করে নেয়। না বাবা, দাঁড়াও দাঁড়াও, একটা কথা তুমি ভুলে যাচ্ছ যে ওই জমিগুলো নিয়ে তখন মামলা মোকদ্দমা কি বলছি, মন কষাকষি, মন ঘেঁষাঘেঁষি, রেষারেষি, ঠাসাঠাসি, এই সব চলছিল। তাই এখন তো এই তল্লাটে সবাই জানে যে জমিগুলো আমাদেরই। বেশ তো। ও বুঝতে পেরেছি। দাঁড়াও বাবা দাঁড়াও, আসলে তুমি ওই জমিটার প্ল্যানটাই দেখোনি। বেশ তো, আমি আপনাকে প্রমাণ দেখাবো, তাহলে হবে তো? এমতাবস্থায় প্রাণগোপাল যদি জমি নিয়ে ফের বিতর্ক বাঁধায়, তাহলে সেই জমি ইন্দিরা দেবী চাষিদের নামে লিখে দেবার হুমকি দেন। আর এতেই ভস্যে গিয়ে পড়ল। প্রাণগোপাল তো ন্যায়, নীতি, অধিকারবোধকে হাতিয়ার হিসাবে নিয়ে গলা চড়াতেই ইন্দিরা দেবীর এক ধমক। দেখো পানু, আমি তোমার মার বয়সী, আমার সাথে যদি শান্ত কি বলছি, নম্র, ভদ্র, ধীর স্থির গলায় কথা বলতে পারো তো বলো, নইলে বলো না, বুঝলে? এই আপনারা ভেবেছেন যে আমি একটা বুদ্ধু, হ্যাঁ? তাই প্যাচ করছেন, আবার বলছেন শান্ত, নম্র, ধীর স্থির এসব গলায় কথা বলতে। আপনি আমার প্রতিবেশী নন, আপনি আমার প্রতিগম, মানে শত্রু, ঠিক আছে? তবে কোর্টেই ফয়সালা হবে, ওই নাকের জলে চোখের জলে করে ছাড়বো আপনাদের। কি কোর্ট দেখাচ্ছ আমায়? কোর্ট? যাও না কোর্ট, আমি তো জানি তোমাকে, ছুতো পেলে কোর্টের বারান্দায় ঘুরঘুর। তোমাদের বংশের না সবাই ধান্দাবাজ। এই দেখুন, বংশ তুলে কথা বলবেন না। মিত্তির বংশের একটা ইজ্জত আছে, তারা আপনার ওই ঠাকুরদার মতো পরের জমি হাতাবার ফিকিরে ঘুরতো না। তোমাদের মিত্তিরদের না সবার মাথায় ছিট আছে, ছিট। ঠিক বলেছো, সব খ্যাপা, সব পাগল। আর আপনার মা তো চিড়ে মুড়কির দোকান দিয়েছিল, মেলায় চপ মুড়ি বেচতো। এই আমার বুকটা ধরপড় করছে জানেন, মাথাটা ঝিমঝিম করছে, একটু জল দিন না। তোমার বাবা ছিল একটা নামজাদা জোচ্চোর, অসভ্য, ছোট লোক, বদমাইশ, পাজি। ওরে বাবা রে, আমার বাপারা কেমন যেন শিরশির করছে। বেরোবার পথটা কোন দিকে? মরে গেলাম, আমার পাটা কেমন থামের মতো ভারী লাগছে। আমার চাদরটা কোথায় গেল? আর কোনো দিন এ বাড়িতে ঢুকবে না, বুঝেছো? ঠিক আছে, আমি চললাম।
প্রাণগোপালের প্রস্থান। কি মিথ্যেবাদী! এরপর মানুষের উপর আর বিশ্বাস থাকে মা? হতচ্ছাড়া, বদমাইশ, বাটপার, ওই তো চেহারা ছিদি, যেন ময়ূর হারানো কার্তিক ঠাকুরটি আবার প্রস্তাব করতে এসেছিল। কি প্রস্তাব? কিসের প্রস্তাব মা? এই দেখ না, তোকে বিয়ে করার প্রস্তাব। আর কি? হ্যাঁ, বিয়ে? আমাকে বিয়ে করার প্রস্তাব? আগে কেন বলনি তুমি মা? এতক্ষণে রমার মাথায় ঢুকলো কেন পাঞ্জাবি চড়িয়ে গায়ে চাদর জড়িয়ে প্রাণগোপাল সেজে গুজে কি উদ্দেশ্য নিয়ে কথা বলতে এসেছিল। তার সম্বন্ধের কথা উপলব্ধি করলো প্রাণগোপাল তার ওপর জমিনের মূলর ক্ষেতগুলো আর রমাদের নিচু জমিনের শশার ক্ষেতগুলো গায়ে গায়ে বলেই তাদের পারিবারিক নৈকট্যের কথা বোঝাতে চেয়েছিল। আর সে বেচারি ভুল বুঝে জমির দখল নিতে এসেছে ভেবে ধুমধুমার ঝগড়া বাঁধিয়ে দিল। এখন অনুশোচনায় তার চোখের জল এলো। মাকে উদ্দেশ্য করে সে বলল, ওকে ফিরিয়ে আনো মা, প্রাণগোপালকে শিগগির আনো। আনছি বাপু, আনছি। দাঁড়া মা, কাঁদিসনি, দেখি দাঁড়া। এ কি সর্বনাশ করলে তুমি আমার মা! ওকে আনো, না আনলে আমি আত্মহত্যা করব। কাস্তে কাস্তে প্রাণগোপালের প্রবেশ। ওই তো আসছে, দেখ। ওকে ফিরিয়ে আনো। আরে বলছি তো আসছে। ভগবান, এই আইবুড়ো মেয়ের মা হওয়া যে কি পাপ! আমরা ওকে অপমান করলুম, তাড়ালুম, এই সব তোর জন্য। আর তুই না, নিজেই যা পারো বলো এবার, আমি চললুম। আমার চশমাটা দেখেছেন? মেয়ের ওপর বিয়ের পাকা কথা বলার দায়িত্ব দিয়ে ইন্দিরার প্রস্থান। আমার বুকটা না ভীষণ ধরপড় করছে জানেন, আর ওই যে কিচকে ব্যথাটা, বাবা গো, মেরেছে টান। আসলে আমরা সবাই একটু রাগারাগি করেছি কি না, তাই ভুলে যান না ওসব। সত্যি তো এখন আমার মনে পড়েছে, ওপর জমিনের ওই মূলর ক্ষেতগুলো ওগুলো আপনাদেরই। আসলে সেই জন্যই তো ওই পারিবারিক ইতিহাসটা, মানে। আরে ওসব কথা থাক না, বাদ দিন। না, আমার হাতে আরো প্রমাণ আছে। আমার এই কাকিমার ঠাকুমা আপনার ওই প্রপিতামহের চাষিদের। আরে না, ইস কি যে বলি। আচ্ছা, আপনি আজকাল মাছ টাছ ধরতে যান না? মাছ? হ্যাঁ, ভাবছিলুম এই ক্ষেপের চাষটা করেই একবার ওই সাঁতরাগাছির ঝিলে যাব। তা বেশ, বাহ বাহ। জানেন, আমার ভাগ্যটাই খারাপ। আমার কুকুরটা দেখেছেন তো? কুকুরটার না একটা পা খোঁড়া হয়ে গেছে। ও মা, কিভাবে? কি জানি, হয়তো মুচকে টুচকে গেছে। এই কি দারুণ কুকুরটা বলুন তো, অথচ কি সস্তাতেই না পেয়েছিলাম। হ্যাঁ, ওই তেওয়ারি শেঠকে মাত্র 1000 টাকা দিয়েছিলাম, আর অমনি দিয়ে দিলে। হে, এটা কিন্তু একটু বেশি নিয়েছে, তাই না? না, আমার তো মনে হয় বেশ সস্তাতেই পেয়েছি। এমন একটা ফার্স্ট ক্লাস কুকুর। মা তো আমাদের তা মাত্র 500 টাকায় কিনেছিলেন। হ্যাঁ, আর আমাদের কুকুরটা, ওটা তো আপনাদের কুকুরের চেয়ে কত ভালো, তাই না? কি মিষ্টি দেখতে। হ্যাঁ, মিষ্টি? আপনার ওই কুকুরের না ওই উপরের চোয়ালটা নিচের চোয়ালের থেকে অনেক ছোট। দেখলেই মনে হয় কেমন যেন মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে হাসছে। কি? আমাদের কুকুরটার বংশ জানেন আপনি? জানেন 4 পুরুষ বিলিতি। আর আপনার কুকুর, ওটা তো একটা নেড়ির বাচ্চা, বুড়ো রোয়া ওঠা, কি বিশ্রী দেখতে। কি যে বলেন, সত্যি তর্ক করতেও হাসি পাচ্ছে। এই দেখুন, আজ না আপনার মাথার স্ক্রু একদম ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে তো ভাব দেখালেন যেন ওই ওপর জমিনের মূলর ক্ষেতগুলো ওগুলো আপনার, আবার এখন বলছেন আপনার কুকুরটা নাকি বেশি ভালো। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনি সারাদিন ধরে অপমান করবেন আর আমি কাপুরুষের মতো শুনবো? 100 বার আমি বরাবর দেখে আসছি, যারা অনেক কম জানে এই আপনার মতো, হ্যাঁ তারাই সব সময় ধ্যাষ্টামো করে। এবার আমায় ক্ষমা দিন, চুপ করুন। আমার মাথাটা কেমন পাক খাচ্ছে। অন্দরমহল থেকে ইন্দিরার প্রবেশ।
তবে এবার বেশ উদ্বিগ্ন হয়ে আর খারাপ কিছু ঘটার আশঙ্কা নিয়ে। এই রে, আবার শুরু হলো। তো এবার আবার কি হলো বাপু তোমাদের? আচ্ছা মা, সত্যি করে বলো তো, আমাদের কুকুরটা ভালো নাকি ওদের কুকুরটা ভালো? ও আচ্ছা, এই কথা। আমাদের কুকুরটা তো এই তল্লাটে সবচেয়ে ভালো কুকুর। হ্যাঁ, ভালো কি বলছি, বেশ সুন্দর, বলশালী, তেজশালী, তেজস্ক্রিয়, এই সব। কিন্তু এই আমার কুকুরটা কি তার থেকে ভালো নয়? সত্যি করে বলুন না। এত খেপে উঠছো কেন বাবা? বসো বাবা, বসো। তোমাদের কুকুরটারও কিছু ভালো গুণ আছে বই কি। বিলিতি কুকুর, বিলিতি কি বলছি, হাঁটা প্রমাণ সাইজের, বুকের খাঁচাটা বেশ বড়। কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, তোমার কুকুরটারও না দুটো খুঁত আছে। এই খুঁত? হ্যাঁ, প্রথমত হলো গিয়ে বুড়ো, দ্বিতীয়ত ও লেজ ডানা ঠিক বিলিতি নয়। এই ক্ষমা করবেন মাসিমা, আপনি আন্দাজে কথা বললে তো হবে না। এই তো গত বছর রাত্রিরে আমার কুকুরটা একটা চোর ধরেছিল। চোর? আসলে বাবা? আরে চোর তো একটা গোটা মানুষ। একটা ইঁদুরের বাচ্চা ধরান তো দেখি আপনার কুকুরটা দিয়ে। এই এই এই, মুখ সামলে দেখো বাবা, মেজাজ গরম করা আমার ধাতে নেই। যেই না দেখেছো আমার কুকুরটা তোমার কুকুরের চেয়ে অনেক ভালো, অমনি আরম্ভ করেছো। আরে কুকুর কি বলছি, কুকুর না ছাগল, না না গাধা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। মানে আমার বুকটা জানেন, আমার পাগুলো না কেমন থামের মতো ভারী লাগছে। আমি আর পারছি না। আমার বুকটা, উনি নাকি আবার যাবেন সাঁতরাগাছিতে মাছ ধরতে। একটা কেঁচো ধরতে পারে না যে সে নাকি মাছ ধরবে। বলছি আপনি না রান্নাঘরে ঢুকে কুটনো কাটুন, মাছের আঁশ ছাড়ান। হ্যাঁ, আমার বুকটা। সত্যি বাবা, তুমি আবার ব্যাটা ছেলে, তোমার ওই বুক ধুক পুকুরে নিয়ে তুমি লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকো। তো বুঝলে বাবাজি, ও মাছ টাছ ধরা তোমার কম্য নয়। না, আর আপনারা যত এই খাল বিলের মাছ ধরে আনবেন না, খালি এর কানে গুজুর মন্তর, ওর কানে ফুসুর মন্তর দেওয়ার মতলব। ভুকটা গেল। কি? ফন্দিবাজ, চিটিংবাজ, গুলবাজ। এই খবরদার, আর একটা কথা বললে লাজে আগুন লাগিয়ে ছেড়ে দেবো। উজবুক কোথাকার। এই রে আমার বুকটা ভেঙে গেল, আমার ঘাড়টা ঝুলে গেল, মরে গেলাম। বদমাইশ ইতর, মরে যাচ্ছে যেন দুধের শিশুটি। এই রে, আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে রে। আপনি তো চেয়ারে সোজা হয়ে বসতেই পারেন না। এই গবেরটা নাকি যাবে আবার মাছ ধরতে। সত্যি মা, কি হয়েছে? তাকাও না মা, দেখো না এদিকে প্রাণগোপাল বাবু। ও মশাই, শুনছেন? এই রে, মরে গেছে বোধহয়। আমার খুব শরীরটা খারাপ লাগছে রে, নিঃশ্বাস নিতে পারছি না, একটু বাতাস কর না। মা, ওকে অজ্ঞান হয়ে গেল। দেখো না, প্রাণগোপাল বাবু, প্রাণু, এটা কি হয়ে গেল? মা, ডাক্তার। হলোটা কি? দেখো না, ও মরে গেছে। হ্যাঁ, একেবারেই মরে গেছে। কে মরে গেছে? তাই তো ছেলেটা সত্যি মরে গেল নাকি? হে কি করলে ঠাকুর? একটু জল খাও তো বাবা। না, খাচ্ছে না। তার মানে কি সত্যিই মরে গেছে? মরে গেছে কি বলছি, স্বর্গ প্রাপ্তি ঘটেছে, ইহলোক ত্যাগ করেছে, পতল তুলেছে। কপাল কপাল কপাল, এইটা দেখবার জন্য আমায় বাঁচিয়ে রাখলে ঠাকুর। প্রাণগোপাল অল্প অল্প আওয়াজ করছে এবার। এই তো বাবা, এই তো তুমি সুস্থ হয়ে উঠে বসেছো, ভগবানকে অনেক ধন্যবাদ। চলো বাবা, চলো আশীর্বাদ পর্বটা সেরে নি, তারপরে ভালোই বাড়ি ফেরো, তারপর ধুমধাম করে বিয়েটা হোক। আমার সঙ্গে আর সম্পর্ক কি, মেয়েটা তো সুখী হবে, তাহলেই আমার সুখ। হ্যাঁ মা, আমি খুব সুখী হব। হবি তো মা, আমি তো জানি। নাও বাবা, এবার আমার সাথে এসো দেখি, ভেতরে চলো। কিসের ভেতরে? ও বুঝেছি,
বিয়ের আশীর্বাদ, আমার না বড় ভালো লাগছে। একটা ওই খুশি খুশি অনুভূতি, যেন বসন্ত এসে গেছে। আমারও না খুব ভালো লাগছে। দুই পরিবারের জন্যই আনন্দ সংবাদ। দুই পরিবার কি বলছি, গোটা গ্রামের জন্য। শুধু কি তাই, এই সামনে বসে থাকা অডিয়েন্সদের জন্য সুখবর। অডিয়েন্সদের অনুরোধ করছি, আপনাদের মিষ্টিমুখ করালো না বলে আপনারা আবার ওদের ঝামেলার কথা মনে করিয়ে এই প্রস্তাবকে ব্যর্থ করে দেবেন না। নমস্কার। নমস্কার। নমস্কার।